জানো, প্রথমে আমি যেদিন ভয় পেয়েছিলাম সেদিন জানালায় অবিকল আমার মতো কাউকে উবু হয়ে বসে থাকতে দেখেছিলাম। এটা ভয়ের নয়, ভয়ের নয়। প্রশান্তবাবু, ওসব ভুলে যান। আর আমাকেও তো এবার উঠতে হবে। আকাশের যে অবস্থা, বৃষ্টি নামতে পারে। লিভিং ডেড বলে একটা শব্দ আছে জানো, মানে মরার পরেও যারা মানুষের জগতে রয়ে গেছে, সেই সব জীবিত মরা, জানো? আপনি কি সব যাতা বলছেন? দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের গল্প সেখানেই সন্ধে হয়। প্রধান চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, প্রশান্ত বাবু বিশ্বজিৎ দাস, সাউন্ড ডিজাইন অ্যান্ড বিজিএম সুশান্ত দাস ও অনঞ্জন ব্যানার্জি, নাট্যরূপ ও পরিচালনা সৌভিক সাহা। প্রশান্তবাবুকে প্রায় 10 বছর পর দেখে চমকেই গিয়েছিলাম। অবিকল সেই 10 বছর আগের লোক, চেহারায় এতটুকু পরিবর্তন নেই। যেখানে এখন আছি সেই জায়গাটার নাম বেলতার, কার্শিয়াং থেকে কিছুটা দূরে। এখানে একটা হোটেল বানাবেন আমাদের কোম্পানির মালিকের ছেলে। সেই সূত্রে কিছু ব্যবসায়িক বিষয় দেখতে আমার এখানে আসা। অবশ্য সেটা আমার ইচ্ছের বিরুদ্ধেই বলা যায়। ইচ্ছের বিরুদ্ধে, কারণ অতীতে এই জায়গায় আমার সঙ্গে ঘটে যাওয়া দুঃস্বপ্নের মতো কিছু অভিজ্ঞতা। ক্যাফের বাইরে খোলা জায়গায় চেয়ারে বসেছিলাম। চা খেতে খেতে 10 বছর আগের অদ্ভুত সব স্মৃতি এলোমেলোভাবে ভেসে বেড়াচ্ছিল। সেই সব অস্বস্তিকর স্মৃতি গুছিয়ে দেওয়ার জন্যই যেন প্রশান্তবাবু এসেই উপস্থিত হলেন। সঙ্গে করে যা নিয়ে এলেন তার নাম ভয়। সেবার এসেছিলাম আমার প্রিয় বন্ধু টান্টুর সঙ্গে। আমাদের দুজনের তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যাকে বলে একেবারে মুক্ত জীবন। চল মামার কাছে ঘুরে আসি। মামা? কোন মামা? আরে সুব্রত মামা, তোকে সেদিন বলছিলাম না, হোয়াইট অর্কিড চা বাগানের ম্যানেজার। ও হ্যাঁ, বেলতার নাম বলেছিলেন না জায়গাটার? হ্যাঁ, বেলতার। ছোট্ট পাহাড়ি গ্রাম, একেবারে অফবিট স্পট। বাহ, নির্জন, চারিদিকে চা বাগান আর পাখির ডাক। ওহ, কুলকুল করে অচেনা ঝোড়া বয়ে যাচ্ছে, সারাক্ষণ মেঘেদের আনাগোনা, পাহাড় আর 10 বছর আগে বেলতারের পথে রওনা দেওয়ার সময় টান্টু বিশেষ খোলসা করে কিছু বলেনি। জানলাম কার্শিয়াং পেরোনোর পর যান্ত্রিক কারণে আমাদের গাড়িটা থমকালো একটা নির্জন রাস্তায়। টান্টুর সুব্রত মামার যে কর্মচারী জলপাইগুড়ি থেকে আমাদের আনতে গিয়েছিলেন, ড্রাইভারের সঙ্গে গাড়ি ঠিক করতে করতে তিনি বললেন, অন্ধকার হলে আজকাল কেমন ভয় করে। ভয় করে? আসলে সমস্যাটা আমাদের চা বাগানের এক কর্মচারীকে নিয়ে, প্রশান্তবাবু। ভদ্রলোক সন্ধে হলেই মাঝে মাঝে ভয় পেয়ে এমন সব আচরণ করেন যে আশেপাশের মানুষজনকে পর্যন্ত ভয় পাইয়ে ছাড়েন। এই টান্টু, এই তুই এসব কিছু বলিসনি তো? অফবিট স্পট, চা বাগান, পাহাড়, অচেনা ঝোড়া, এসব তো ঠিকই আছে, কিন্তু তখন যে আর বলে থেমে গেলি, সেই আর মানে কি এইসব ভুতুরে ব্যাপার স্যাপার? হ্যাঁ হ্যাঁ, তোকে আগে বলা হয়নি। ও আসলে ওই মামার মুখে চা বাগানের এই ভুতুরে গল্পগুলো শুনে, বুঝলি তো, একটা অ্যাডভেঞ্চারের লোভ আর সামলাতে পারলাম না, তাই আর কি। আচ্ছা, তাহলে তো সুব্রত মামাকে ধরতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোর যা কিছু জিজ্ঞেস করার বাগানে পৌঁছে মামাকে জিজ্ঞেস করে নিস। যাক বাবা, অ্যাট লাস্ট গাড়ি ঠিক হয়ে গেছে। চলো চলো চলো, তাড়াতাড়ি বাগানে পৌঁছতে পারলেই হলো। চা বাগানে পৌঁছে কিছুটা বিশ্রাম নেওয়ার পর সেদিন রাতে কথা হচ্ছিল সুব্রত মামার সঙ্গে। কাঠের বাংলো বাড়ির সামনের চত্বর তখন ধুয়ে যাচ্ছে মায়াবী জ্যোৎস্নার আলোয়। মামা,
প্রশান্তবাবুর সমস্যাটা ঠিক কিরকম? সমস্যা বড় অদ্ভুত। আসলে ভদ্রলোক এখানকার পুরনো কর্মচারী, অনেকদিন আছেন, কিন্তু মাস দুয়েক হলেও হঠাৎ ভয় পেয়ে অদ্ভুত সব কাণ্ড ঘটাচ্ছেন। কাণ্ড? কেমন কাণ্ড? একদিন সন্ধেবেলা নিজের কটেজ থেকে দৌড়ে এসে আমায় ডাকলেন, বললেন হুবহু তার মতো দেখতে একজন বেটে খাটো লোক জল জলে চোখ মেলে জানলা দিয়ে ঘরের ভেতর উঁকি দিচ্ছে। আচ্ছা। আমি তো অবাক, দৌড়ে গেলাম। খোঁজাখুঁজি করা হলো, কিন্তু কোথায় কি। আর একদিন এসে বললেন তার বিছানায় নাকি একটা মোড়া শুয়ে আছে। মোড়া? হ্যাঁ, সেদিনও অনেক খোঁজাখুঁজি করা হলো, হুলস্থুল কাণ্ড, কিন্তু কিছুই পাওয়া গেল না। আচ্ছা। ব্যাপারটা অদ্ভুত। মানে সকালবেলা দেখলে ভদ্রলোককে বোঝাই যায় না যে ওর কোনো অসুবিধা আছে, অথচ অন্ধকার নামলেই কেমন যেন হয়ে যান। তারপর? ভদ্রলোকের কটেজে আলাদা করে একজন সিকিউরিটি রাখা হয়েছে, নাম বিশাল মুখিয়া। আচ্ছা। এই বিশাল থাকলে প্রশান্তবাবু মোটামুটি শান্ত থাকেন, না থাকলেই মাঝে মাঝে ভয় টয় পেয়ে চিৎকার চেঁচামেচি এসব করেন। আচ্ছা আচ্ছা। এইভাবেই চলছে। অলৌকিক গল্পে আমার আর টান্টুর কারো আগ্রহই কম ছিল না। সিকিউরিটি রেখে ভূতের ভয় আটকানো কেমন চলছে খতিয়ে দেখতে সুব্রত মামাকে নিয়ে প্রশান্তবাবুর কটেজে গেলাম। সিকিউরিটি বিশাল মুখিয়া কটেজের বারান্দায় চেয়ারে বসেছিল। সুব্রত মামাকে আসতে দেখে উঠে দাঁড়িয়ে স্যালুট করলো। সালাম সাহেব। তারপর আমাদের দুজনের দিকে কেমন একটা স্থির দৃষ্টিতে তাকালো। অস্বস্তিকর চাউনি, যেন বুঝতে পেরেছে আমাদের বেড়াতে আসার পেছনে অন্য কিছু উদ্দেশ্য আছে। আমরা সে চাউনি অবজ্ঞা করে ভেতরে গেলাম। প্রশান্তবাবুর বোধহয় পুরনো আসবাবপত্রের নেশা। খাট, চেয়ার, টেবিল, কাঠের আলমারি সবই যেন এক একটা অ্যান্টিক পিস। শোকেসে নানা রকম মূর্তি, মুখোশ, ট্রাইবাল আর্ট আর বনসাই, যেন কোনো ঘরোয়া সংগ্রহশালায় ঢুকে পড়েছি। মামা প্রশান্তবাবুর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, তারপর প্রশান্তবাবু, বিশাল তাহলে আপনাকে ভূতের ভয় থেকে বাঁচাতে পেরেছে, তাই তো? ঠাট্টা করছেন? না মানে ভয় যে কি জিনিস তা ভয় যে পেয়েছে সেই শুধু জানে। না না প্রশান্তবাবু, আমি ঠিক ওভাবে বলতে চাইনি। আপনারা বসুন, আমি বাচ্চাগুলোর জন্য খাবার আনিয়েছি। আপনিও না খেয়ে যাবেন না কিন্তু। প্রশান্তবাবু খাবার আনতে রান্নাঘরের দিকে গেলেন। আমি ঘরের মধ্যে একটা অচেনা গন্ধ পাচ্ছিলাম। এই টান্টু, গন্ধ পাচ্ছিস? গন্ধ? কিসের গন্ধ? কেমন একটা গন্ধ পাচ্ছিস না? যা ঠান্ডা, আমার মনে হয় সর্দি লেগে গেছে। আমি তো কোনো গন্ধ টন্ধ পাচ্ছি না। ঘরের ভেতরের গন্ধটাতে দমবন্ধ লাগছিল আমার। কয়েক পা এগিয়ে খোলা জানালার কাছে গেলাম। তারপর আলমারির সঙ্গে লাগানো প্রায় ঝাপসা আয়নাটার সামনে ফিরে এলাম। আরে কি কি হলো? কিসের আওয়াজ? আবার উনি ভয় পেয়েছেন নিশ্চয়ই। চলো চলো তাড়াতাড়ি চলো। প্রশান্তবাবু এমন একটা আওয়াজ করে উঠলেন, সবাই ভয় পেয়ে সেদিকে দৌড়ে গেলেন। দেখি প্রশান্তবাবুর চোখ মুখ আতঙ্কে বিকৃত হয়ে গেছে। বাইরে থেকে বিশাল ছুটে এসেছিলেন। তিনি প্রশান্তবাবুকে বিছানায় বসিয়ে জল টল খাইয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। তাতে প্রশান্তবাবু আস্তে আস্তে শান্ত হয়ে গেলেন। আমাদের খুব অবাক লাগছিল, চোখ জুড়ে বিস্ময় আর জিজ্ঞাসা। প্রশান্তবাবু ধাতস্থ হয়ে বললেন, ঘন ছায়ার মতো ঠিক আমার পিছনে এসে দাঁড়িয়েছিল।
আমি ফ্রিজের হাতলটা ধরতে যাবো এরম হাত বাড়ানোর আগেই একটা কালো হাত এসে ফ্রিজটা খুলে দিল। কালো হাত? কেমন দেখতে বলুন তো? ভয়ঙ্কর, মানে কালো চামড়াগুলো কুঁকড়ে আছে। মনে হলো চামড়ায় দগদগে কি সব হয়েছে, তার থেকে রস গড়িয়ে পড়ছে। ও থাক না কাকু, কতবার বলেছি ভয় পেতে নেই। ভয় বলে কিছু হয় না, ভয় বলে কিছু নেই। ভয় নেই, শান্ত হন কাকু, আমি আছি তো। প্রশান্তবাবুর কথায় বাধা দিয়েই খানিকটা যেন ধমকে উঠলেন বিশাল মুখিয়া। পুরো ঘটনায় আমরা তিনজনেই কেমন যেন থমথমে হয়ে গিয়েছিলাম। সেদিন সন্ধেবেলা প্রশান্তবাবুর কটেজে কিছু জিনিস, যাকে প্যারানর্মাল বলে, তা আমার অনুভূতিতে ধরা দিয়েছিল। আর আজ 10 বছর বাদে সেই প্রশান্তবাবুকে দেখে পুরনো অস্বস্তিটা মাথা চাড়া দিয়ে উঠল। প্রশান্তবাবু হে হে করে হেসে লম্বা বেঞ্চের অন্যদিকে বসলেন। কত বড় হয়ে গেছো, হ্যাঁ? আমি কিন্তু মুখের আদল দেখেই চিনেছি। সুব্রত স্যারের সেই ভাগ্নের বন্ধু কি, তাই তো? আমি অস্বস্তি চাপা দেওয়ার চেষ্টা করে বললাম, হ্যাঁ, টান্টুর মামা এখানকার চা বাগান ছেড়ে দেওয়ার পর আপনাদের আর খবর পাইনি। যাই হোক, আপনাকে কিন্তু বেশ ফ্রেশ দেখাচ্ছে। তখনকার ম্যানেজার বাবু আমাকে কলকাতায় পাঠানোর চেষ্টা করেছিলেন চিকিৎসার জন্য। আচ্ছা। আরে বাবা, কলকাতা তো আমার কাছে বিদেশ। যদি হারিয়ে যাই, সেই ব্রিটিশ আমল থেকে আমরা 4 পুরুষ চা বাগানের কর্মী, বুঝলে? ও, তাছাড়া ভূতের ভয় কি আর চিকিৎসায় সারে? তা ভূতের ভয় কাটলো কিসে? মনে হয় এই জন্যই বিশাল মাঝে মাঝে তোমার কথা বলতো। আমার কথা? তোমরা চলে যাওয়ার পর একদিন বিশাল আফসোস করে বলছিল, ম্যানেজার সাহেবের ভাগ্নের বন্ধুটা 2 দিনের মাথায় শরীর খারাপ নিয়ে চলে গেল। ছেলেটার ক্ষমতা ছিল। ক্ষমতা? কি ক্ষমতা? আসলে কি জানো, ভয় পাওয়ার ক্ষমতা সবার সমান হয় না। মানে? যাদের মধ্যে অদম্য কৌতূহল আছে, ভৌতিক চিহ্নগুলো যারা চিনতে পারে, তারাই ভয়ের দুনিয়ায় প্রবেশ করে। কি বলছেন? একের পর এক ভয়ানক অভিজ্ঞতা পেরিয়ে একটু একটু ভয় পেতে পেতে তলিয়ে যায় আরো গহীন ভয়ের অতলে। আচ্ছা, সেদিন আমার কটেজে গিয়ে জানালার বাইরে কিছু দেখেছিলে, তাই না? হ্যাঁ, ওই সিকিউরিটি বিশাল বাগানে পায়চারি করছিল। তাই বিশাল শুধু ঘোরাঘুরি করছিল? শুধু এইটুকুই দেখেছিলে, আর কিছু না? জানো, প্রথমে আমি যেদিন ভয় পেয়েছিলাম,
সেদিন জানালায় অবিকল আমার মতো কাউকে উবু হয়ে বসে থাকতে দেখেছিলাম। এটা ভয়ের নয়, ভয়ের নয়। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম 10 বছরে প্রশান্তবাবুর ভয় পাওয়ার ব্যামো ভয় দেখানোর রোগে পরিণত হয়েছে। ছাড়া পাওয়ার জন্য বললাম, প্রশান্তবাবু ওসব ভুলে যান, আর আমাকেও তো এবার উঠতে হবে। আকাশের যে অবস্থা, বৃষ্টি নামতে পারে। আমি উঠে পড়ছি দেখে ভদ্রলোক ঝপ করে উঠে আমার সামনে এসে দাঁড়ালেন। লিভিং ডেড বলে একটা শব্দ আছে জানো, মানে মরার পরেও যারা মানুষের জগতে রয়ে গেছে, সেই সব জীবিত মরা, জানো? আপনি কি সব যাতা বলছেন? এইসব জীবিত মরাদের ভূতের গল্পে যে যেমন নাম দেয়, কেউ পিশাচ, কেউ বেতাল, কেউ ডাক। আচ্ছা, ডাক কাকে বলে জানো তো? জানো? হ্যাঁ, ডাক ডাকের চেয়ে অবশ্য ডাকিনি বেশি পপুলার, কি বলো? আচ্ছা আচ্ছা, সেদিন আমার ঘরের আয়নাটা ভালো করে দেখেছিলে নিশ্চয়ই? আয়না? হ্যাঁ, পুরনো আয়না, আবছা আবছা দেখাচ্ছিল। ওই আয়নায় একদিন দেখি আমার প্রতিবিম্বের পিছনে আমার বিছানায় শুয়ে আছে আমারই মরা। প্রশান্তবাবুর গলার স্বর জোরালো হলো। আমি চমকে দেখলাম যে কফি শপের অদূরে আমি বসেছিলাম, সে দোকান আমার অজান্তে কখন বন্ধ হয়ে গেছে। ভয়ে ভেতরটা শিরশির করে উঠল। তাড়াতাড়ি কটেজের দিকে পা বাড়ালাম। আরে আরে চললে নাকি? আর একটু গল্প বাকি ছিল কিন্তু। পাহাড়ে তখন সন্ধে নামছে। পেছন থেকে প্রশান্তবাবুর গলা ভেসে আসতে লাগলো। 10 বছর আগে সেদিন সন্ধেবেলা আমার কটেজ থেকে চলে যাওয়ার পর রাতে আবার কিসের অনুসন্ধান করতে ফিরে এসেছিলে? হ্যাঁ, ভয় কেমন হয় দেখতে পেয়েছিলে তো? হ্যাঁ, দেখতে পেয়েছিলে? 10 বছর আগে সেদিন সুব্রত মামার বাংলোয় ফিরে আসার পর নানান প্রশ্ন আমায় তাড়া করে ফিরছিল। প্রশান্তবাবু কি সত্যি অসুস্থ? যা দেখেন সব হ্যালুসিনেশন? সুব্রত মামাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মামা, বিশাল মুখিয়া কতদিন ওখানে সিকিউরিটির কাজ করছে? 1-2 দিন হবে হয়তো। ছেলেটা কিছুদিন অসম রাইফেলসে ছিল। আচ্ছা, কেন ছেড়ে দিয়েছে বলতে পারবো না। আমাদের সিকিউরিটি অফিসার ওকে সুপারিশ করেছিলেন, সেই সুপারিশই নেওয়া। টানটু দেখলাম আমার ইঙ্গিতটা ধরতে পেরেছে। মানে তুই বলতে চাইছিস বিশাল মুখিয়া তার নিজের চাকরি পাকা করার জন্য প্রশান্ত বাবুকে ভয় দেখায়? না দেখ, ঠিক তা নয়। আমি ভাবছি শুধু বিশাল থাকলেই কেন প্রশান্তবাবু নিজেকে নিরাপদ ভাবেন? ব্যাপারটা একটু অদ্ভুত, তাই না? রহস্যের টানে সেদিন রাতে আমি আর টান্টু সুব্রত মামাকে না জানিয়েই বেরিয়ে পড়েছিলাম। প্রশান্তবাবুর কটেজের অলৌকিক রহস্যের সন্ধান করতে গিয়ে পৌঁছলাম তার কটেজের কাছে। চা বাগানের নির্জন কলোনি। রাতের হিমেল হাওয়া বইছে। গম্বুজের মতো করে ছাটা
একটা ঝাউ গাছের আড়ালে আমরা লুকিয়েছিলাম কিছুক্ষণ। ভূতের গল্পের ছবির মতো ঢালু ছাদের কটেজটা দেখতে দেখতে ঘোর লেগে যাচ্ছিল। এই টান্টু, এই এদিকে আয়, এখানটা দেখ। কিসের মেচে গন্ধ রে? আরে মাছি তো, দেখ দেখ, জ্যোৎস্নার আলো পড়ে কেমন চকচক করছে। কাঁচা মাছ, তাই এমন বোটকা গন্ধ ছাড়ছে। এভাবে ছড়িয়ে ছিটিয়ে কি মাছ ফেলে রেখেছে? এই দেখ দেখ, এটা কি রক্ত? আমরা জানলার কাছে এগিয়ে গেলাম। মন্ত্রোচ্চারণের মতো কি একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল ঘরের ভেতর থেকে। কিসের আওয়াজ? বিশাল মুখিয়া মন্ত্র পড়ছে। এই সময় আকাশে মেঘ এসে চাঁদ ঢেকে দিল। বাইরের ছায়ার মধ্যে দাঁড়িয়ে ঘরের ভেতরটা মোমবাতির লালচে আলোয় স্পষ্ট দেখতে পেলাম। প্রশান্ত বাবু মাটিতে বাবু হয়ে বসে সামান্য ঝুঁকে রয়েছেন। মাটিতে ছোট ছোট পুতুল, মুখোশ, সব অদ্ভুত দেখতে জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চোখ খোলা, কিন্তু সে চোখে যেন দৃষ্টি নেই। তার পাশেই বিশাল মুখিয়া। সে প্রশান্ত বাবুর মাথায় হাত রাখল। আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে লাগলেন প্রশান্ত বাবু। বিশালের কথার তালে তালে তার শরীর দুলতে লাগলো। এই দাঁড়া দাঁড়া, কেউ একটা এদিকে আসছে মনে হচ্ছে। পায়ের শব্দ পাচ্ছিস? বিশাল মুখিয়া, তারপর দেখ, বিশাল মুখিয়া। কিন্তু ঘরের ভেতরেও বিশাল মুখিয়া, আর বাইরেও একই লোক, একই সঙ্গে ঘরের ভেতরে আর বাইরে থাকে কি করে? দেখলি টান্টু, দেখলি? হ্যাঁ দেখলাম তো। বিশাল মুখিয়া এক ঝলক বারান্দায় এসে আবার ঘরে ঢুকে গেল। ভাই, আমার খুব ঘুম পাচ্ছে, ঘরে চল। সে রাতে আমি যা দেখেছিলাম তা কি আমি একাই দেখেছিলাম? টান্টুকে কিছু দেখেনি, নাকি আমার মতো অনুভব করেনি? জানি না। টান্টু আমাকে টেনে নিয়ে সুব্রত মামার বাড়িতে ফিরে এসেছিল। সে রাতের আতঙ্কে, নাকি রাতের পাহাড়ের ঠান্ডা হাওয়া লেগে, জানি না, পরদিন থেকে আমি ধুম জ্বরে পড়লাম। কোনো ওষুধেই জ্বর কমছে না দেখে সুব্রত মামা আমায় শিলিগুড়ি নিয়ে গেলেন। শিলিগুড়ি থেকে বাড়ির লোক আমাকে ফিরিয়ে নিয়ে এলো কলকাতায়। তারপর দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। নিয়তির টানে আজ আমি আর প্রশান্ত বাবু আবার মুখোমুখি। প্রশান্ত বাবুর কবল থেকে বাঁচতে আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম। প্রায় দৌড়ে গিয়ে রিসর্টের রিসেপশনে পৌঁছলাম। আরে এত হাঁপাচ্ছেন স্যার? হ্যাঁ, একটু জল খাবেন নাকি? এই নিন। আপনি কি ওই বন্ধ চা বাগানের দিকে গিয়েছিলেন নাকি? হোয়াইট অর্কিড টি এস্টেট? না, ওদিকে যাইনি। কেন বলুন তো? আসলে স্যার, বন্ধ চা বাগান তো, মাঝে মধ্যে লোকজন একটু অন্ধকারে ভয় পায়। কিসের ভয়?
কে এক পাগলা লোককে নাকি দেখতে পাওয়া যায়, হ্যাঁ? যে নাকি 7 বছর আগে মারা গেছিল। আজগুবি সব গল্প স্যার। ঠিক এই সময় ঝমঝম করে বৃষ্টি নামলো। শিরশিরে একটা ভয় আমার ভেতর থেকে জাগার দিচ্ছিল। বলছি, রিসর্টে গেস্ট বেশি নেই মনে হচ্ছে। না স্যার, বর্ষায় আর টুরিস্ট কোথায়? আর ওয়েদারের অবস্থা দেখছেনই তো, তার উপরে এই ধসের সমস্যা। ও, কিছু নেচার লাভার এসে পড়ে মাঝে মধ্যে, আর আপনার মতো যারা কাজকর্মে আসেন। এই কদিন আমাদের একটু সমস্যা হয়ে গেছে স্যার, খবরে পড়েছেন তো। কি খবর? তিস্তায় হরপা বান, সিকিউরিটি, কর্মচারী সবাই প্রায় যে যার নিজের ঘর বাড়ি সামলাতে চলে গেছে স্যার। তার মানে এত বড় জনশূন্য রিসর্টে আমি একা? ভয়টা জড়িয়ে ধরল এবার। স্যার, স্যার ডিনারে কি খাবেন একটু বলে দিন না স্যার, আমিও আবার একটু পরে বাড়ি চলে যাব। ডিনারের অর্ডার দিয়ে খাবার ঘরে পাঠিয়ে দেবেন বলে নিজের ঘরের দিকে পা বাড়াতে যাচ্ছিলাম, মাঝের সুইমিং পুলের ওপর বড় বড় বৃষ্টির ফোঁটার চড়বড়ানি নিঝুম পরিবেশে প্রকট হচ্ছিল। তার মধ্যে ছেলেটি বিনীত গলায় বলল, তবে রিসর্টে লোক নেই বলে আপনি একদম ভয় পাবেন না স্যার। আমি প্রাইভেট এজেন্সি থেকে একজন সিকিউরিটি ডেকেছি। একজন ব্রেভ আদমি আসছেন, নাম বিশাল মুখিয়াজি। উনি আপনাকে রাতে পাহারা দেবেন স্যার। প্রধান চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, প্রশান্তবাবু বিশ্বজিৎ দাস, রিসেপশনিস্ট সুস্মিত চক্রবর্তী, টান্টু সবুজ বর্ধন, বিশাল মুখিয়া অশোক মজুমদার, কর্মচারী দেবব্রত ব্যানার্জি, সুব্রত মামার চরিত্রে সৌভিক সাহা, সাউন্ড ডিজাইন অ্যান্ড বিজিএম সুশান্ত দাস ও অনঞ্জন ব্যানার্জি।